নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনা সভা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশেষ বিশিষ্ট অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল রিলেশনের একজন অধ্যাপক, আহ, অনিক চ্যাটার্জি মহাশয়। আজকের আলোচনার বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এটি একটি খুবই রিলেভেন্ট টপিক। আমাদের সোশ্যাল সায়েন্সে এই টপিক নিয়ে আলোচনা আমার মনে হয় হয়নি। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র থেকে মনে হয় প্রথম এই আলোচনাটা হচ্ছে। তো তার জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি টপিক বেছে নেওয়ার জন্য। আহ আজকের আলোচনা আমরা শুরু করতে বলবো স্যারকে। স্যার, শুরু করুন। আহ, ধন্যবাদ প্রকাশ এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ। তোমরা, আমি যতবারই এই প্ল্যাটফর্মে আসি বারবারই বলি যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র খুব ভালো কাজ করছে। বিশেষ করে প্রান্তিক ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় তারা ছড়িয়ে দিচ্ছে এই বক্তৃতাগুলোর মাধ্যমে। সেটা খুব একটা সদর্থক একটা এবং খুব সাধু একটা উদ্যোগ। তো আজকে যে বিষয়টি যেটা প্রকাশ বলছিল, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, এই বিষয়টি নিয়ে প্রকাশ যথার্থই বলেছে, খুব বেশি আলোচনা হয়নি। সমাজ বিজ্ঞানে হয়তো, সায়েন্সে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে খুব বেশি আলোচনা হয়নি। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে অন্তত এই আলোচনাটাই প্রথম দিককার আলোচনা হতে চলেছে। সেদিক থেকে আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আরেকবার ধন্যবাদ জানাই এরকম একটি বিষয়ে আলোচনার মঞ্চ তৈরি করার জন্য, এরকম একটি আলোচনার সুযোগ তৈরি করার জন্য। এবং আগামী দিনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে। তো প্রতিটি বিষয়ে, সেটা ইন্টারন্যাশনাল রিলেশনস হোক, কি পলিটিক্যাল সায়েন্স হোক, কি ইকোনমিক্স হোক, বা সোশিওলজি হোক, এই কয়েকটা বিষয়ের কথা আমার বিশেষ করে মনে পড়ছে, যার গতি প্রকৃতি পাল্টে যেতে পারে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে। তো আমরা আজকে যেটা আলোচনা করব, যে ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক, তার উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব কিরকম হবে, কি হতে চলেছে। এখন শুরুতেই একটা কথা আমি খুব পরিষ্কার করে পরিষ্কার করে বলবো, যে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনস যখন আমরা বলছি, তার দুটো দিক আছে। একটা হচ্ছে থিওরি, আর একটা হচ্ছে ডে টু ডে অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা তত্ত্বের দিক, একটা প্রয়োগের দিক। তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই দুটো ক্ষেত্রেই কিন্তু বিরাট প্রভাব ফেলবে। আহ আমরা আজকের আলোচনায় প্রয়োগের ওপর বেশি জোর দেব, তত্ত্বের ওপরে আমরা আজকের আলোচনায় খুব বেশি জোর দেব না, সেটা একটা স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। কিন্তু আমি যেটা শুরুতে বলে নেব, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর যে থিওরি গুলো আছে, যে তত্ত্বগুলো আছে, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে অনেক পাল্টে যেতে পারে বা নতুন তত্ত্বের উদ্ভাবন হতে পারে। যখনই কোনো টেকনোলজির পরিবর্তন হয়, তখন কিন্তু নতুন তত্ত্ব আসে। এ প্রসঙ্গে আমার গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের কথা মনে পড়ছে। একটা সময় বিশ্বায়ন নিয়ে খুব আলোচনা হয়েছে, এবং বিশ্বায়ন কিন্তু অনেক নতুন তত্ত্বের জন্ম দিয়েছে, গ্লোবালাইজেশন। সেরকমই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক যে দিকটি, সেটিও খুব প্রভাবিত হবে। কয়েকটি তত্ত্বের কথা তো আমার এক্ষুনি মনে পড়ছে, বিশেষ করে গেম থিওরি। গেম থিওরি ইকোনমিক্সেও খুব
উল্লেখযোগ্য একটি থিওরি। গেম থিওরির ওপর কাজ করে একজন নোবেল প্রাইজও পেয়েছেন ইকোনমিক্সে। তো গেম থিওরির যে বিষয়গুলো আছে, জিরো সাম গেম বা প্রবাবিলিটি, এগুলোর কিন্তু অনেক নতুন করে ভাবতে হবে। বা কমিউনিকেশন থিওরি, ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে আমরা বলছি কমিউনিকেশন, গেম থিওরির কথা বললাম, কমিউনিকেশন থিওরি, বা এমনকি রিয়েলিস্ট থিওরি এবং লিবারাল বা আইডিয়ালিস্ট থিওরি, তার উপরেও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব কিন্তু আস্তে আস্তে পড়বে এবং নতুন ভাবনা চিন্তার সূত্রপাত হবে, নতুন পথ খুলে যাবে। ফলে ইন্টারন্যাশনাল রিলেশনসের যে থিওরি, যে তাত্ত্বিক দিক, তার উপরেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব যথেষ্ট পরিমাণেই থাকবে। কিন্তু আমি যেটা আগেই বললাম, আমরা তত্ত্বের দিকটা আজকে খুব বেশি আলোচনা করব না। সেটা একটা স্বতন্ত্র, একটা আলাদা আলোচনার একটা ক্ষেত্র। সেটা হয়তো ভবিষ্যতে আমি আরো কোথাও করব। কিন্তু আজকে আমরা অ্যাপ্লিকেশন সাইড বা প্রয়োগের দিকটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সংক্ষেপে জেনে নেব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি। হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা? একে আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বারবার না বলে কৃত্রিম বুদ্ধি বলবো সহজে বোঝার জন্য। তো এই কৃত্রিম বুদ্ধিটা কি? হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এটা হচ্ছে যে মেশিন বা কম্পিউটারকে, যে কোনো মেশিন, সেটা রোবট হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, বা কম্পিউটারকে হিউম্যান ব্রেনের মতো করে গড়ে তোলা। মানুষের মস্তিষ্ক যে যে কাজগুলো করতে পারে, চিন্তা ভাবনা, পরিকল্পনা, সুবুদ্ধি দুর্বুদ্ধি, সবই তো মানুষের মস্তিষ্কে আসে। তো সেই রকম মেশিন বা কম্পিউটার তৈরি করা, যে মানুষের বিকল্প হয়ে ওঠে। এটা কিন্তু খুব একটা নতুন কিছু নয় এই ধারণাটা। কেননা মানুষ চিরকালই ভেবে এসেছে যে এমন কিছু সে সৃষ্টি করবে যে তার কথায়, তার অঙ্গুলি হেলনে চলবে। সেই জন্য কল্পবিজ্ঞানের বিভিন্ন গল্প আমরা পাই, সায়েন্স ফিকশন, সে ফ্র্যাঙ্কেনস্টাইনই হোক, সে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডি হোক, বা সিনেমাতেও আমরা এরকম দেখেছি যে এমন কিছু আবিষ্কৃত হলো যে মানুষের অঙ্গুলি হেলনে সে ভালো কাজও করবে, সে খারাপ কাজও করবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সেরকমই একটি ভাবনা, যে মেশিনকে বা কম্পিউটারকে হিউম্যান ব্রেনের মতো করে গড়ে তোলা। এ প্রসঙ্গে আমার একটা খুব সুন্দর দৃষ্টান্ত, একটা বাস্তব ঘটনা মনে পড়ছে। 1997 সালে আইবিএম এর একটা কম্পিউটার, তার নাম দেওয়া হয়েছিল ডিপ ব্লু। ডিপ ব্লু আইবিএম এর কম্পিউটার। সেই কম্পিউটার কিন্তু দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দিল 1997 সালে। বেশি দিন নয়, আজ থেকে 25 বছর আগে। গ্যারি কাসপারভ তখন বিশ্বজয়ী দাবাড়ু, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন দাবাড়ু। তো বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছিল যে এরকম শ্রেষ্ঠ দাবাড়ুকে কম্পিউটার হারিয়ে দিতে পারে কিনা। তো দেখা গেল যে ওই ডিপ ব্লু নামক যে কম্পিউটারটি, সেটি গ্যারি কাসপারভকে হারিয়ে দিল একদিন। তখন থেকেই মনে করা হচ্ছে যে মেশিনের হিউম্যান ব্রেনের মতো কাজ করার বা মানুষের মস্তিষ্কের মতো কাজ করার ক্ষমতা মেশিনের তৈরি হয়ে যাবে, মেশিনের বা কম্পিউটারের। তো এরা কি করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এখনই আমরা তার অনেক উদাহরণ চারপাশে দেখতে পাচ্ছি। যেমন তার অনেক প্রবলেম সলভিং তার ক্যাপাবিলিটিস থাকবে, অর্থাৎ
জটিল সমস্যার সমাধান সে করে দিতে পারবে। যেমন এখনই চ্যাট জিপিটি বলে একটা সফটওয়্যার আছে, তোমরা অনেকেই জানো সেটা। এই চ্যাট জিপিটি অনেক জটিল সমস্যার অনেক সময় সমাধান করে দেয়। সে খুঁজে পেতে, সে একটা হয়তো সুন্দর চিঠি লিখে দিল, সে হয়তো একটা জটিল অঙ্কের সমাধান করে দিল, এরকম সে করছে আজকাল। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধি, এটা দুটো প্রকার আছে, টু টাইপস। প্রথমটা হলো উইক অর ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রথমটা হলো এএনআই, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স। যেমন এমন অনেক সফটওয়্যার আজকাল ডেভেলপড হয়ে গেছে, অনেক সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেমন অ্যাপেলের সিরি বা অ্যামাজনের আলেক্সা, আইবিএম এর ওয়াটসংস, যারা ওই যাদেরকে বলে সেলফ ড্রিভেন ভেহিকেল, যারা নিজেরাই নিজেদের স্বয়ংক্রিয় কাজ করতে পারে। যেমন অ্যালেক্সাকে যদি বলা হয় যে অ্যালেক্সা তুমি এক্ষুনি অমুক গানটা আমাকে শুনিয়ে দাও, সে হিন্দি গানই হোক, ইংরেজি গানই হোক, বাংলা গান হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, সে সেই গানটা আমার কমান্ড শুনে, আমার ভয়েস কমান্ড শুনে সে সেই গানটা বাজিয়ে দেবে। অর্থাৎ আমি বললাম যে অ্যালেক্সা তুমি এক্ষুনি একটা অমুক রবীন্দ্রসঙ্গীতটা আমাকে শোনাও। খোলদার খোল লাগলো যে দোল, সামনে যেহেতু দোল আসছে এটাই আমার মনে পড়লো, অ্যালেক্সা তখন কিন্তু আমাকে সেই গানটা শুনিয়ে দেবে। এই একই কাজ সিরিও করে, সেটা অ্যাপেলের, অ্যালেক্সাটা হচ্ছে অ্যামাজনের, বা ওয়াটসংস আইবিএম এর, তারা একই কাজ করে। অর্থাৎ এগুলো হচ্ছে এই এমন সফটওয়্যার যেগুলো সেলফ ড্রিভেন এবং কমান্ড অনুসারে চলে, নিজেরা স্বয়ংক্রিয় এবং কোনো কমান্ড অনুসারে তারা চলে। এটা এদেরকে কম্পিউটারের ভাষায় বলে উইক অর ন্যারো ইন্টেলিজেন্স। আর একটা আছে, 2 নম্বর, দ্বিতীয় একটা প্রকার আছে, সেটাকে বলে স্ট্রং অর জেনারেল ইন্টেলিজেন্স। আগেরটা ছিল এএনআই, আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, এটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এবং তার উপরেও আরেকটা আছে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, এএসআই। তাহলে এএনআই হলো ন্যারো, এজিআই হলো জেনারেল, আর এএসআই হলো সুপার ইন্টেলিজেন্স। অর্থাৎ এই ন্যারোর উদাহরণ আমি কিছু দিলাম, যেমন চ্যাট জিপিটি, যেমন অ্যালেক্সা, সিরি ইত্যাদি। জেনারেল যে ইন্টেলিজেন্স যাদের, তারা আরো অনেক কিছু কাজ করতে পারে। তারা প্রবলেম সলভিং ছাড়াও তারা নিজেরা প্ল্যানিং করতে পারে, যেটা একটা সাংঘাতিক ব্যাপার। নিজে পরিকল্পনা করছে হিউম্যান ব্রেনের মতো, এবং সেই পরিকল্পনাকে সে এক্সিকিউট করতে পারে। অর্থাৎ যে পরিকল্পনাটা করা হলো সেটাকে সে বাস্তবে রূপ দিতে পারে। আর সুপার ইন্টেলিজেন্স হলো মানে সে মানে প্রায় সবই করতে পারে। সেই আমরা চিরকালই এরকম সুপার ইন্টেলিজেন্ট বা সুপার শক্তিধারী, চরম শক্তিধারী মানুষের কথাও ভেবেছি। আমাদের ছোটবেলায় আমরা অরণ্যদেব পড়তাম, তারপরে স্পাইডারম্যান ইত্যাদি ইত্যাদি, যে যে যার কাছে কোনো বাধাই বাধা নয়। তো এরকম সুপার ইন্টেলিজেন্স, এরকম স্পাইডারম্যান বা অরণ্যদেব টাইপের একটা কাজ সে করে ফেলতে পারে বাস্তবে। স্পাইডারম্যান বা অরণ্যদেব এরা যদি কল্পবিজ্ঞান হয়, তাহলে এএসআই এর কথা যেটা আমি বলছি, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, সে কিন্তু সমস্ত কাজ করে দিতে পারবে। তাহলে আমরা দেখলাম যে এএনআই হচ্ছে কিছুটা উইক, সে কমান্ড অনুসারে চলে, তার বাইরে কোনো কাজ করতে পারে না। আমি এক্সাম্পলও দিয়ে দিয়েছি, চ্যাট জিপিটি বা অ্যালেক্সা বা সিরি ইত্যাদি। আর এজিআই হচ্ছে সে শুধু প্রবলেম সলভ করবে না, সে নতুন জিনিস শিখবে মানুষের মতো। সেই ইট ক্যান লার্ন। মানুষ যেমন নতুন জিনিস শিখে সেটার প্রয়োগ করে, সে আইন শিখলো, কি সে ডাক্তারি পড়লো, কি সে বাণিজ্য কমার্স পড়লো, ম্যানেজমেন্ট পড়লো, সেটা পড়ে সে যেমন সেটাকে প্রয়োগ করে, বা সোশ্যাল সায়েন্স পড়লো, তেমনি এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, নতুন জিনিস শিখতে পারবে। তাকে যত ডেটা দেওয়া হবে সে তত সেগুলো শিখবে এবং নিজের ভুল সে পাল্টে নেবে।
এবং আমি যেটা আগেই বলেছি, ইট ক্যান প্ল্যান ফর দ্য ফিউচার, ভবিষ্যতের পরিকল্পনাও সে করে দেবে। সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আর একটা সুপার ইন্টেলিজেন্সের কথা আমি বলেছি, এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। সে করবে কি, সে একটা বিরাট সংখ্যক, বিরাট অ্যামাউন্টের যে তথ্য, সেটাকে সে শুধু স্টোর করবে না, সেটাকে সে কাজে লাগাবে, সেটাকে অ্যানালাইজ করবে, করে সে যে তথ্যগুলো আমাদের দরকার নয় সেগুলোকে বাতিল করে যে তথ্যগুলো আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ফিল্ডে, সে সেগুলোকে কাজে লাগাবে। ফলে এই এএসআই, তার কাজটা কিন্তু বিশাল। সে লার্নিং, শেখার জায়গাতে থাকবে, রিজনিং, যুক্তিতক্ক দিয়ে সে বিচার করতে পারবে। তারপর সেলফ কারেকশন, যেটা আমি আগেই বললাম, নিজেকে সে শুধরে নিতে পারবে কোনো ভুল হলে আগে। এবং ক্রিয়েটিভিটি, সে নতুন জিনিস উদ্ভাবন করতে পারে। ফলে এই এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, সেটা কিন্তু আজকে অনেক দেশ, আমি পরে ইন্টারন্যাশনাল রিলেশনস এর আলোচনায় যখন ঢুকবো, কয়েকটি দেশ কিন্তু এই এএসআই তৈরি করে ফেলেছে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, মানে সেরকম মেশিন বা সেরকম কম্পিউটার তারা তৈরি করে ফেলেছে। ফলে মানুষের যা যা কাজ, মানুষের ব্রেনের যা যা কাজ, সেই কম্পিউটার বা সেই রোবট তারা ঠিক সেই কাজগুলো করছে। কোন কাজগুলো? লার্নিং, রিজনিং, শিখছে, যুক্তি দিয়ে বিচার করছে, সেলফ কারেকশন, নিজেকে পরিবর্তন করছে। মানুষ যেমন তার ভুল হলে সে নিজেকে পাল্টানোর চেষ্টা করে, সেও সেটা করছে। আর হচ্ছে ক্রিয়েটিভিটি, সে নতুন জিনিস আবিষ্কার করছে, নতুন উদ্ভাবন করছে। তো এই যে কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আস্তে ধাপে ধাপে এগোচ্ছে, আমরা দেখলাম ন্যারো ইন্টেলিজেন্স থেকে সুপার ইন্টেলিজেন্স, এই যে পর্যায়টা, সেটা কিন্তু খুব সাংঘাতিক। আর এর গুরুত্ব কোথায় আজকে? আজকের দিনের গুরুত্ব হলো, যেমন ধরা যাক কাস্টমার সার্ভিস। আমরা জানি যে এমন অনেক বাণিজ্যিক সংস্থা আছে যারা এই কাস্টমার সার্ভিসের জন্য তারা এইসব সফটওয়্যার ব্যবহার করছে। এবং তার ফলে কাস্টমারের কি চাহিদা, কাস্টমার কি চাইছে, সে কোনটা চাইছে না, সেগুলো এই সফটওয়্যার গুলো অ্যানালাইজ করে কোম্পানিকে বলে দিচ্ছে যে কাস্টমারের এইটা ডিমান্ড, তুমি এই জিনিসটার উপর জোর দাও, বা কাস্টমার ওই জিনিসটা চাইছে না। এছাড়া যেটা করছে যে ফ্রড ডিটেকশন, অর্থাৎ কোনো 2 নম্বরই কিছু হলে সেটাকে সে খুঁজে বার করছে। তো তোমরা যারা গবেষণা টবেষণা করো, পিএইচডি বা অন্যান্য গবেষণা, তারা অনেকেই জানো যে এখন অনেক প্লেগিয়ারিজম সফটওয়্যার বেরিয়ে গেছে। অর্থাৎ সোজা কথায় যে কোনো গবেষক যদি অন্য কোনো জায়গা থেকে কোনো জিনিস নকল করে, সোজা বাংলায় কোনো জিনিস টোকেন, তাহলে সেই সফটওয়্যারে ধরা পড়ে যাবে। আগে এটা সম্ভব ছিল না, কেননা কোথা থেকে তিনি তুললে হয়তো দেখা যেত কোনো মানুষকে 1000টা বই ঘাঁটতে হচ্ছে যে কোন জায়গা থেকে সে নকল করেছে। কিন্তু এখন সফটওয়্যারে ফেলে দিলে সে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দেবে যে এই জায়গা থেকে সে নকল করেছে। ফলে এই যে প্লেগিয়ারিজম সফটওয়্যার এ করে কি, এ ফ্রড ডিটেকশন করে। তো এরকম সব ক্ষেত্রেই, শুধু গবেষণার ক্ষেত্রে না, এরকম সব ক্ষেত্রেই এই সফটওয়্যার গুলো কাজ করে। যে কোনো পেটেন্ট যদি চুরি হয়, সায়েন্সে এগুলো খুব বিশেষ করে হয়, কোনো সত্ত্বাধিকার কোনো কারোর আছে, সেটাকে কেউ চুরি করে নিবে, বা কোনো আবিষ্কারকে কেউ চুরি করে নিবে, সেটা কিন্তু এই সফটওয়্যার গুলো বলে দেবে, মুহূর্তের মধ্যে বলে দেবে যে এটা চুরি হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের দিনে গুরুত্ব কিন্তু খুব সাংঘাতিক, খুব বেশি গুরুত্ব। কেননা সে একসাথে অনেক রকম কাজ সে করে দিচ্ছে। ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে,
যেমন মেডিসিনের ক্ষেত্রে এটা অনেকেই বলেন যে একটা যুগান্তকারী একটা অধ্যায় আনতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেননা বিশ্বের তাবর তাবর যারা চিকিৎসক তাদের ওপিনিয়ন এর থ্রু দিয়ে পাওয়া অনেক সহজ, তাদের মতামত পাওয়া সেটা অনেক সহজ। তাদের সাথে দেখা করে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রোগ সারানোর চেয়ে এই কম্পিউটারের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ বা তাদের মতামত পাওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে। ফলে এর ভালো খারাপ সব দিকই আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সমস্ত ক্ষেত্রেই সে একটা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। সেটা ট্রেড অ্যান্ড কমার্স হোক, ব্যবসা বাণিজ্য হোক, সেটা আন্তর্জাতিক সম্পর্ক হোক, সেটা আমাদের সামাজিক জীবন হোক। এই থেকেই আমরা বুঝতে পারছি যে কয়েকটা সাবজেক্টের ওপরে এর প্রভাব সাংঘাতিক হবে। ইকোনমিক্স বা কমার্স, কি পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, সোশিওলজি, এর একটা অনেক যুগান্তকারী পরিবর্তন আনবে। সেই জন্যই আজকে আমরা এই আলোচনা করছি যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে কি কি পরিবর্তন আনতে পারে। তো আমরা এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস এই বিষয়টা মধ্যে আমরা প্রবেশ করি। প্রথমে আমরা জেনে নিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তার উপকারিতা কি হতে পারে, সে কি কি কাজ করতে পারে সেটা আমরা সবিস্তারে জেনে নিলাম। তার কত রকম প্রকারভেদ আছে সেটাও আমরা জেনে। এবার আমরা দেখব যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর, আমি আগেই বলেছি, তত্ত্বের ওপরে এর প্রভাব পড়বে, থিওরির ওপরে, কিন্তু আজকে আমরা অ্যাপ্লিকেশন সাইডটা, প্রয়োগের ওপরে বেশি আলোচনা করব। 2017 সালে ফরচুন পত্রিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনি একটা সাক্ষাৎকারে, একটা ইন্টারভিউতে তিনি বললেন ফরচুন পত্রিকাকে যে 2017, বেশি দিন নয়, আজ থেকে 6 বছর আগে, বললেন যে যারা এআই কন্ট্রোলে যাদের থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাদের কন্ট্রোলে থাকবে, তারা বিশ্বকে শাসন করবে। দে উইল রুল দ্য ওয়ার্ল্ড। দোজ হু উইল কন্ট্রোল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল রুল দ্য ওয়ার্ল্ড। যারা কৃত্রিম বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে তারা পৃথিবীকে শাসন করবে। এটা পুতিন বললেন 2017 সালে একটা ইন্টারভিউতে। পুতিন কথাটা ভুল বলেন, কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রভাব বিশ্বের যারা শক্তিশালী দেশ তারা বুঝতে শুরু করেছে তার অনেক আগে থেকে। সেই 1980-র দশক থেকে আমি বলবো, কেননা আমি 1997 এর একটা উদাহরণ দিয়েছি। 80-90 এই দিন সমগ্র দশক ধরে এই চিন্তাগুলো চলছে। আমি 97-এ একটা উদাহরণ দিয়েছি যে একটা কম্পিউটার কি করে বিশ্বজয়ী দাবাড়ুকে সহজেই হারিয়ে দিয়েছে। তো পুতিনের কথা থেকে যেটা বোঝা গেল যে এখন আর কার কটা পারমাণবিক বোমা আছে, কার কত সৈন্য, প্রচুর সংখ্যক সৈন্য আছে, প্রচুর সাবমেরিন আছে, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোই শেষ কথা নয়। এখন কার দখলে কত বেশি সুপার ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কেন কি দুটো জিনিস একটা অলরেডি এসে গেছে। আমরা ড্রোনের কথা জানি। ড্রোন এখন এমন ড্রোন তৈরি হচ্ছে যে খুব নজরদারির কাজ করতে পারে, সার্ভেলেন্স সিস্টেম, গুপ্তচর বৃত্তির কাজ করতে পারে, স্পায়োনেজ। এবং এরকম ড্রোন কিন্তু পাঠানো হচ্ছে। এবং সবচেয়ে অবাক করা কাণ্ড যে স্টেলথ ওয়েপন তৈরি হয়ে গেছে। স্টেলথ ওয়েপন কি?
অর্থাৎ যেগুলো খুব অদৃশ্য অস্ত্র, চোখে দেখা যাবে না, খালি চোখে দেখা যাবে, স্টেলথ ওয়েপন। আমরা এমন অনেক সুপারসনিক জেটের কথা জানি যেগুলো রাডারে ধরা পড়ে না, কোনো দেশের রাডারে সেগুলো ধরা পড়ে। বা এখন এমন সাবমেরিনের কথা জানি, নিউক্লিয়ার সাবমেরিনও তৈরি হয়ে গেছে, যেগুলো চট করে রাডারে ধরা যায় না। সম্প্রতি একটা খবরে জানা গেছে যে উত্তর কোরিয়া সে সমুদ্রের নিচে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর কথা ভাবছে, আহ, সমুদ্রের গভীরে। তাহলে কি হতে পারে? সেক্ষেত্রে সুনামি হতে পারে এবং আশপাশের অঞ্চল ভেসে যেতে পারে। উত্তর কোরিয়া এরকম একটা পরিকল্পনা করছে, যা নিয়ে দক্ষিণ কোরিয়ায় যথেষ্ট আশঙ্কার সঞ্চার করছে। আবার দক্ষিণ কোরিয়াও এই স্টেলথ ওয়েপন যার কথা আমি বলছি, সেরকম সেরকম স্টেলথ ওয়েপন বর্ডার এরিয়ায় নাকি প্রচুর মজুত করছে। এরকম শোনা যাচ্ছে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে বর্ডার, সেখানে প্রচুর স্টেলথ ওয়েপন তারা রাখছে, যাতে উত্তর কোরিয়ার মোকাবিলা করা যায় এবং এই ওয়েপন গুলো, এই অস্ত্রগুলোকে খালি চোখে দেখা যায় না, এরকম ওয়েপন। তো আমি সেগুলোতে আসব। এবং এই যে ওয়েপন গুলোর কথা আমি বলছি, এরা যে কোনো সময় যে কোনো দেশের সার্বভৌমত্বকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে, সভারেন্টিকে। কিভাবে স্যার? প্রথমে সে কোনো টেরিটরি মানে না, একটা ড্রোন, একটা গোপন ড্রোন, সে যদি চীন থেকে উড়ে আসে, সে সহজেই ভারতে ঢুকে যাবে, তার কোনো কোনো বাধাই তার কাছে বাধা নয়। এবং তাকে হয়তো রাডারে ধরাও যাবে না, এবং সেই গোপন খবরাখবর নিয়ে চলে যাবে। ভারতের কোথায় কোথায় সামরিক ঘাঁটি, কোথায় কি তৈরি হচ্ছে, কোথায় কি ইন্টেলিজেন্স কি চলছে, সব খবর নিয়ে সে চলে যাবে। এবং এই যে স্টেলথ ওয়েপনের কথা আমি বলছি, বা গোপন অস্ত্রশস্ত্র, তারা কিন্তু বেশিরভাগটাই অটোমেটিক, স্বয়ংক্রিয়। তাদের চালাতে কোনো সোলজার লাগবে না। এইটা হচ্ছে সবচেয়ে মজার কথা। অর্থাৎ সেগুলো তার ভেতরে এমন প্রোগ্রামিং করা আছে, এমন সফটওয়্যার দেওয়া আছে যে সে নিজে নিজে চলতে পারবে এবং সে নিজে নিজে ফায়ার করতে পারবে, কোনো সোলজারের দরকার হবে। তাহলে এরকম একটা যদি দৃশ্য আমরা ভাবি আগামী দিনে ঘটতে চলেছে, যে বর্ডার এরিয়ায় দুই শত্রুপক্ষের সৈন্য মুখোমুখি, একদিকে সৈন্য আছে, আমরা ট্র্যাডিশনালি কিরকম ভাবি যে বর্ডার এরিয়ায় দুপক্ষের সৈন্য মুখোমুখি। কিছুদিন আগে গালওয়ান এরিয়ায় ভারত এবং চীনের সৈন্য মুখোমুখি হয়েছিল, তাতে উভয় দেশেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আগামী দিনে এরকম হবে যে সৈন্যরা আর মুখোমুখি হবে না, বা এমন হতে পারে যে কোনো শক্তিশালী দেশের কোনো সৈন্য লাগলো না, তার থাকলো স্টেলথ ওয়েপন বর্ডার এরিয়ায়, সীমান্ত অঞ্চলে তার থাকলো গোপন অস্ত্র যেগুলো চোখে দেখা যাবে। এবার কোনো দুর্বল দেশের সৈন্যরা যখন অগ্রসর হলো হাড়ে রেড়ে রেড়ে করে, তখন সেই স্টেলথ ওয়েপন অটোমেটিক ফায়ার করতে শুরু করলো এবং এই সৈন্যরা তাদের প্রাণ গেল। এরকম যুদ্ধ কিন্তু আগামী দিনে হতে চলেছে। আবার দুটো শক্তিশালী দেশেরই কোনো সৈন্য নেই, উভয়েরই স্টেলথ ওয়েপন আছে, স্টেলথ ওয়েপনের মধ্যে যুদ্ধ হবে। অর্থাৎ তাহলে কি হবে স্যার? স্টেলথ ওয়েপনের যুদ্ধের পরে নজর রাখা হবে যে কে কতটা এগোতে পারলো। সেই নজরটা অবশ্যই মানুষই রাখবে আলটিমেটলি, এবং তারপরে সেই অনুসারে আবার পরিকল্পনা করবে সুপার ইন্টেলিজেন্ট কোনো কম্পিউটার। সে বলে দেবে, ডেটা অ্যানালাইজ করে বিভিন্ন তথ্য ঘেঁটে সে বলে দেবে যে এখন অ্যাডভান্টেজ কান্ট্রি এ, ক দেশের এখন অ্যাডভান্টেজ, খ দেশ এখন বিপদে আছে।
তো আগামী দিনে এরকম হতে চলেছে। আর সার্ভেলেন্স সিস্টেম অলরেডি এটা এসে গেছে। আমরা প্রায়ই সংবাদে এরকম পাই যে অমুক দেশের ড্রোন উড়ে এসেছে, ঢুকে পড়েছে আমাদের সীমান্তে এবং খবরাখবর জোগাড় করছে ইন্টেলিজেন্ট ড্রোন। এরকম আমরা প্রায়ই খবর পাচ্ছি যে কোনো শত্রু দেশের ড্রোন ঢুকে পড়ছে, বা আমরা হয়তো অনেক সময় চেষ্টা করছি কোথাও ড্রোন পাঠাতে। তাহলে এইবার আমরা দেখে নিই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমি বললাম যে বিশেষ করে ওয়ার, কনফ্লিক্ট, যেটা রিয়েলিস্ট থিওরির মূল প্রতিপাদ্য বিষয়, যে যুদ্ধ সংঘর্ষ এগুলোকে এড়ানো যাবে না, কিন্তু এই যুদ্ধ বা সংঘর্ষের চেহারাও বদলে যাবে। যেটা আমি বললাম যে যুদ্ধ প্রাথমিকভাবে হবে ইন্টেলিজেন্স ওয়ার, বুদ্ধির যুদ্ধ হবে প্রথম, এবং সেই বুদ্ধির যুদ্ধে যে জিততে পারবে সেই প্রকৃত জয়ী। বুদ্ধি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি ড্রোনের কথা বললাম, অটোমেটেড ওয়েপনের কথা বললাম, এবং স্টেলথ ওয়েপনের কথা বললাম, গোপন অস্ত্রশস্ত্র। গোপন মানে সেটা যে লুকিয়ে রাখা হবে তা না, সেগুলো এখনো আছে। ঝোপে ঝাড়ে অনেক সময় কামান বসিয়ে দেওয়া হয়, সেগুলো নয়। গোপন অস্ত্র মানে খালি চোখে যাকে দেখাই যাবে, বা রাডারে যে ধরা পড়বেন, সেই রকম অস্ত্র। তাহলে এবার আমরা দেখি বিশ্বে আরেকটা জিনিস, কম্পিউটার আসার সাথে সাথেই একটা কথা আমরা আজ থেকে 20-25 বছর আগে জেনেছি। আমরা ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সেই নিয়ে বলেওছি, ডিজিটাল ডিভাইড। অর্থাৎ পৃথিবীতে একটা ডিজিটাল ডিভাইড এসে যাচ্ছে। যারা সুপার কম্পিউটার বা যাদের কাছে খুব উন্নত কম্পিউটার আছে, উন্নত টেকনোলজি আছে, উন্নত প্রযুক্তি, তারা অনেক এগিয়ে সেই সব দেশ। যাদের কাছে সেগুলো নেই তারা অনেক পিছিয়ে। তো আজকের দিনে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কে কতটা এগিয়ে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখন অব্দি এই 2020-2024 সাল এখন অব্দি যেটুকু খবর, এগুলো কেউ পরিষ্কার করে বলে না কোনো দেশ, যে এখন অব্দি আমেরিকা কিছুটা হলেও এগিয়ে আছে। সম্প্রতি একটি খবর প্রকাশিত হয়েছে যে প্রায় 2000 আমেরিকান কোম্পানি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষণা এবং সেই রকম কম্পিউটার রোবট তৈরি করায় নিয়োজিত। তারা সেই কাজটা করছে। চীনও কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে, এবং 2030-এ চীন আমেরিকাকে টপকে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে। কেন? কেন স্যার? আমাকে একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট খুব ভালো একটা উদাহরণ দিল। সে বলল যে দেখুন, চীনের জনসংখ্যা তো অনেক বেশি আমেরিকার থেকে, ফলে চীন অনেক বেশি ডেটা, অনেক বেশি তথ্য কম্পিউটারে দিতে পারছে। তার ফলে কি হচ্ছে, এটা একটা দিক, আমি আসবো অন্য দিকগুলো। তার ফলে কি হচ্ছে, কম্পিউটার, এই সুপার কম্পিউটার গুলো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি তথ্য পাবে, সে তত বেশি নিজেকে কারেক্ট করতে পারে, তত বেশি সংশোধন করতে পারে, তত বেশি তথ্য অ্যানালাইজ করতে পারে। এটা চীনের একটা অ্যাডভান্টেজ। অর্থাৎ এক্ষেত্রে চীনের জনসংখ্যা চীনের একটা অ্যাডভান্টেজ। তাহলে তো সেই অ্যাডভান্টেজ স্যার ভারতেরও হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু তার পাশাপাশি উন্নত গবেষণাও প্রয়োজন। সুপার ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স তৈরি করার মতো গবেষণাও দরকার, বা সেরকম প্রতিষ্ঠান দরকার। তো চীনের একটা দিক হলো তার জনসংখ্যা, আরেকটা দিক হলো চীনের স্টেট এন্টারপ্রাইজ। অর্থাৎ চীনের রাষ্ট্র, সে এখন প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনে।
চীনের সরকার, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সে এখন সবচেয়ে বেশি নজর দিয়েছে। আমেরিকার সাথে এইখানে একটা তফাৎ, আমেরিকায় যেটা হয় প্রাইভেট উদ্যোগে, এই যে 2000 কোম্পানির কথা আমি বললাম, তার বেশিরভাগটাই ব্যক্তিগত মালিকানাধীন যে কোম্পানি বা প্রাইভেট কোম্পানি যাকে আমরা বলি, তারা করছে। কিন্তু চীন এটা করছে রাষ্ট্রের মদতে, অর্থাৎ রাষ্ট্রের মদত যেখানে আছে সেখানে বিনিয়োগের পরিমাণ অনেক বেশি হতে পারে এবং সেখানে অন্যান্য সুযোগ সুবিধা, পরিকাঠামোর সুযোগ সুবিধে অনেক বেশি হতে পারে। তাহলে চীনের এটাও একটা অ্যাডভান্টেজ। তাহলে অনেকে বলছেন যে আবার কি তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা বাইপোলার সিস্টেম আসতে পারে, একটা দ্বিমেরু একটা ব্যবস্থা, যেটা এককালে আমরা দেখেছি ঠান্ডা যুদ্ধ সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। সেটা কি আগামী দিনে চীন এবং আমেরিকার মধ্যে হতে পারে? একটা তো অর্থনৈতিকভাবে হতে পারে, আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে হতে পারে। একটা ঠান্ডা যুদ্ধ, একটা দ্বিমেরু প্রবণতা, সেটা হতে পারে আগামী দিনে। তাহলে এবং চীনের এই যে এগিয়ে যাওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, চীন যেভাবে যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সে বিশ্বের লিডার হতে চলেছে, সেটা কিন্তু ভারতের পক্ষে উদ্বেগজনক। কেননা ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আমরা জানি খুব সুখের যেহেতু নয়, তো ভারতের পক্ষে এটা কিন্তু একটা উদ্বেগের কারণ। তাহলে ভারত সরকার কি করছে এক্ষেত্রে, ভারত সরকারের রেসপন্সটা কি রকম আছে? ভারত সরকারও এই ব্যাপারটায় নড়ে চড়ে বসেছে। 2018 সালে নীতি আয়োগ ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘোষণা করেছে। 2018 সালে নীতি আয়োগ ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধির জন্য জাতীয় যে পরিকল্পনা, সেটা ঘোষণা করেছে এবং মূলত 5টি সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করছে ভারত সরকার। 5টি গুরুত্বপূর্ণ সেক্টরে, সেগুলো হলো স্বাস্থ্য, হেলথ, এগ্রিকালচার, কৃষি, এডুকেশন শিক্ষা, স্মার্ট সিটি এবং স্মার্ট মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্টেশন। স্মার্ট সিটির কথা আমরা জানি, ভারতের অনেক শহরকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে অলরেডি। এছাড়া স্মার্ট মোবিলিটি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, উন্নত যোগাযোগ ব্যবস্থার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে বলি, যেমন আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত গাড়ি বা আগামী দিনে বুলেট ট্রেনের ভাবনা চিন্তা আছে। তো বুলেট ট্রেনের ভাবনা চিন্তা দ্রুত যোগাযোগ ব্যবস্থাকে অবশ্যই সাহায্য করে। এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে যে গরিব দেশে বুলেট ট্রেন কতটা বাস্তবসম্মত। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশে পারমাণবিক গবেষণাও থেমে থাকেনি, মহাকাশ গবেষণাও থেমে থাকেনি। আমাদের দেশে দারিদ্র শুধুমাত্র অজুহাত হতে পারে না। একটা সময় আমরা জানি যে কম্পিউটার আসবে কি আসবে না সে নিয়েও বিতর্ক ছিল, কিন্তু আজকের দিনে দ্রুত যোগাযোগ খুব প্রয়োজনীয়। ধরা যাক আমি যদি কলকাতা থেকে পুরুলিয়া 1 ঘন্টায় পৌঁছে যেতে পারি, কি কলকাতা থেকে শিলিগুড়ি আমি যদি 2 ঘন্টায় পৌঁছে যেতে পারি, সেটা কিন্তু আমার অনেকটা সময়, আমার এনার্জি, তার অনেক সাশ্রয় হয় এবং অর্থ। তো ফলে এই দ্রুত যোগাযোগ, অর্থাৎ কেউ কলকাতা থেকে 2 ঘন্টায় শিলিগুড়ি গিয়ে শিলিগুড়িতে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, লেখাপড়া করে আবার কলকাতায় সন্ধ্যেবেলা ফিরে আসতে পারে, বা আরো দ্রুত গতি সম্পন্ন হলে এটা দিল্লিতেও করা সম্ভব। তো ফলে এই দ্রুত যোগাযোগ ব্যবস্থাটা আধুনিক
সভ্যতার একটা অঙ্গ। চীন কিন্তু সমাজতান্ত্রিক দেশ এখনো, খাতায় কলমে। চীন কিন্তু অত্যন্ত দ্রুত যোগাযোগ ব্যবস্থার কাজ করে ফেলেছে। অর্থাৎ চীন এখন বুলেট ট্রেনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে জাপানকেও ছাড়িয়ে গেছে। তাহলে আমাদের যেটা এত কথা বলার একটাই কারণ, যে নীতি আয়োগ এই 5টি সেক্টরের ওপর গুরুত্ব দিচ্ছে: হেলথ, এগ্রিকালচার, এডুকেশন, স্মার্ট সিটি আর স্মার্ট মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্টেশন। এইগুলোর ওপর যোগাযোগ যোগাযোগ এই গুরুত্ব দিচ্ছে। তো আগামী দিনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অনেকে বলছেন যে গেম চেঞ্জার, খেলাটাই পাল্টে দেবে, গেম চেঞ্জ। খেলাটা সে কিভাবে পাল্টে দেবে? খেলাটা পাল্টে দেবে আগামী দিনে অনেক কিছু হতে পারে। আমি এর ভালোর দিকগুলো বলছি, আমি খারাপ দিকগুলো বলবো। সেটা হচ্ছে যে আগামী দিনে এই সার্ভেলেন্স সিস্টেম বা নজরদারিটা পুরোপুরি পাল্টে যাবে, বা এসপায়োনেজ সিস্টেম। এতদিন আমরা জেনে এসেছি সিআইএ, কেজিবি, কি এই যে যারা ইন্টেলিজেন্স সিস্টেম চালিয়ে এসেছে মানুষ, সেই কাজটা করবে ড্রোন, সেই কাজটা করবে কম্পিউটার সফটওয়্যার, এবং অলরেডি সেগুলো শুরু হয়ে গেছে আমি যেটা বলছি। এছাড়া একজন ডিপ্লোম্যাট, যিনি ডিপ্লোম্যাট, তাকে, বা একজন রাষ্ট্র নায়ক, একজন প্রেসিডেন্ট, একজন প্রাইম মিনিস্টার, এদেরকে অনেক তথ্য নিয়ে কাজ করতে হয়, ভুরি ভুরি তথ্য। ধরা যাক আমেরিকায় যিনি ভারতের রাষ্ট্রদূত, তিনি তো একজন কূটনীতিবিদ, তিনি একজন কূটনীতিক, একজন ডিপ্লোম্যাট। তাকে ভারত রাষ্ট্র প্রচুর তথ্য পাঠায় যে তুমি এগুলো প্রচার করো, এগুলো তুলে ধরো, এগুলো জানাও। এই তথ্যের ভারে অনেক সময় মানুষ কাবু হয়ে পড়ে, তথ্যের ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেলে বা এসে গেছে, সে তখন কোন তথ্যটা রাখবে, কোনটা ফেলে দেবে, সেটা তাকে কম্পিউটার বলে দেবে। এবং কোন তথ্যটা প্রয়োজনীয়, কোন তথ্যটা তার ক্ষেত্রে দরকার, সেটা তাকে কম্পিউটার অ্যানালাইজ করে দেবে। তাহলে এটা ডিপ্লোমেসির কাজটাকে অনেকটা সহজ করে দেবে। ডিপ্লোমেসির কাজটা এখন যেহেতু জটিল, আমরা যারা বিদেশ নীতি নিয়ে কাজ করি, আমরা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যখন যাই, তখন আমরা দেখি প্রচুর তথ্য, সেখানে প্রচুর তথ্য। এই তথ্যগুলোকে স্ট্রিমলাইন করা, এই তথ্যগুলোকে আরো সুসংহত করা, কোন তথ্যটা আমার দরকার, কোনটা দরকার নয়, সেইগুলো আগামী দিনে করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ তথ্যের ক্ষেত্রে সে যত তথ্য পাবে তার তত ভালো, কিন্তু সেই তথ্যকে সে অ্যানালাইজ করবে, ডেটাকে সে অ্যানালাইজ করবে এবং সেটা সে চেঞ্জ করে দেবে। এছাড়া আরেকটা জিনিস হবে, সেটা হলো যে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থা এসে যাবে, নিউ ইকোনমিক অর্ডার। আমরা আগেই বলেছি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গভীর প্রভাব বিস্তার করে। অলরেডি আমরা ই কমার্স ইত্যাদি ইত্যাদির সঙ্গে পরিচিত হতে শুরু করেছি। অর্থাৎ আগামী দিনে ব্যবসা বাণিজ্যটা পুরোপুরি হবে এই কম্পিউটার নির্ভর। ফলে একটা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে। আমি ডিজিটাল ডিভাইডের কথা বলেছি। আরেকটা জিনিস খুব হবে, এটা হচ্ছে জনমত, পাবলিক ওপিনিয়ন। তার উপরে বিরাট প্রভাব ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা অলরেডি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়
জনমতকে প্রভাবিত করার প্রচেষ্টা প্রতিনিয়ত চলছে। এখন রাজনৈতিক দলগুলোও জনমত প্রভাবিত করতে চায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আগামী দিনে এই জনমত গঠন করা, এটা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পাশাপাশি বিপদ যেটা আছে সেটা, তার কথা আমি বলবো আস্তে আস্তে। কিন্তু এগুলো হচ্ছে, অর্থাৎ আজকে জনমত, একটা সময় জনমত গঠন করার জন্য এখনো হয় আমাদের মতো দেশে রাজনৈতিক নেতা বা কর্মীদের বাড়ি বাড়ি ঘুরতে হয়, গ্রামে গ্রামে ঘুরতে হয়। কিন্তু প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলো এগুলো অনেকটাই করে অনলাইন। আগামী দিনে কিন্তু সেটা হয়তো আগামী 10 বছরে যদি নাও হয়, আগামী 20-25 বছরে কিন্তু এই জনমত গঠনের ব্যাপারটা, পাবলিক ওপিনিয়ন, সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করবে। কিন্তু এর খারাপ দিকগুলো হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু প্রচার যেমন করা যাবে, আমি প্রচারের কথাও বলেছি, কিন্তু ওই ডিপ ফেক, অর্থাৎ অনেক ভুল তথ্য দিয়ে জনমত সংগঠনের চেষ্টা করা হয়। ডিপ ফেক অলরেডি এসে গেছে, অর্থাৎ এমন মিথ্যে কথা বলা হবে যে সেটা জনমতকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। একটা উদাহরণ আছে, খুব সাম্প্রতিক এবং বাস্তব উদাহরণ। 2019 সালে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একজন সদস্য বক্তৃতাকে এমনভাবে 25% স্লো করে দেওয়া হয়েছে। ধরা যাক আমি যে বক্তৃতাটা দিচ্ছি এখন, যে সেটাকে এমনভাবে স্লো করে দেওয়া হলো বা ফাস্ট করে দেওয়া হলো, সেটা সেরকম হয়েছিল। স্লো করে দেওয়ার ফলে সবাই ভাবতে শুরু করলো যে তিনি বোধহয় প্রচুর বাজে কথা বলছেন, তিনি প্রচুর, এমন ভাবে সেটাকে প্লেস করা হলো, তার মুখের অঙ্গভঙ্গি এমন ভাবে পাল্টে দেওয়া হলো যে মনে হলো যে ওই সদস্য, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধি সভার সেই সদস্য প্রচুর মিথ্যে কথা বলছেন, প্রচুর অঙ্গভঙ্গি করছেন। তিনি সেটা জানতেও পারেন। 2019 সালে এটা করেছেন। তার বক্তব্যকে সোজা কথা এমন ভাবে বিকৃত করে দেওয়া হলো যে তিনি পরের ইলেকশনে হেরে গেছেন। আমি তার নাম বলছি না, খুব সজ্ঞানেই সেই নাম আমি বলছি না, কিন্তু এটা করা হয়েছে। এটা আগামী দিনে সব দেশেই হতে পারে, অভ্যন্তরীণ রাজনীতিতে হতে পারে, আন্তর্জাতিক রাজনীতিতে হতে পারে। অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী পক্ষগুলি, যে কোনো বিরোধী মানে পরস্পর বিরোধী পক্ষ, পার্টি এ পার্টি বির বক্তব্যকে বিকৃত করে দিতে পারে, পার্টি বি পার্টি এর বক্তব্যকে বিকৃত করে দিতে পারে। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রনেতার বক্তব্যকে এমনভাবে বিকৃত করা হতে পারে যে মনে হতে পারে যে তিনি এক্ষুনি যুদ্ধের কথা বলছেন। তিনি বলছেন যে এক্ষুনি আমি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করব অমুক দেশে। এগুলো হতে পারে। ফলে এই ডিপ ফেক যে ব্যাপারটা অলরেডি এসে গেছে, আমরা জানি সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য, অনেক ইচ্ছাকৃতভাবে বিকৃত তথ্য, সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। অলরেডি এগুলো এসে গেছে, সেগুলোর পরিমাণ কিন্তু আরো বাড়বে। আবার কম্পিউটারই সেগুলো বলে দেবে কোনটা ভুল কোনটা ঠিক, সেই দিকটাও আছে। আমি যেটা আগেই বলেছি, ফ্রড ডিটেকশন, সুপার ইন্টেলিজেন্ট কম্পিউটার বা জেনারেল ইন্টেলিজেন্ট যে কম্পিউটার, তারাই বলে দেবে যে কোনটা ফেক আর কোনটা রিয়েল। এই যে আমেরিকার যে উদাহরণটা আমি দিলাম,
সালে, সেটা যে ফেক সেটা কিছুদিনের মধ্যেই প্রমাণিত হয়ে গেছিল, কিন্তু সেই প্রতিনিধি হেরে গেছিল। ফলে তার যা ক্ষতি হওয়ার হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে সেটাকে ফেক না রিয়েল সেই টেস্টে ফেলা হয়নি। তিনি বা তার দল সেটা সেই মুহূর্তে তাদের মাথায় আসেনি। তাহলে আমরা দেখছি যে আভ্যন্তরীণ রাজনীতিতে বা আন্তর্জাতিক রাজনীতিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিরাট প্রভাব আগামী দিনে আসবে। বিশেষ করে এই সার্ভেলেন্স সিস্টেম, নজরদারির ব্যবস্থা, স্টেলথ ওয়েপন, অটোমেটেড ওয়েপন, এগুলো কিন্তু এসে গেছে। এবং রোবোটিক্স, রোবোটিক্স মানে আমরা রোবটের কল্পনা অনেকদিন ধরেই মানুষ করে আসছে। জাপান অনেকদিন অনেক উন্নত মানের রোবট তৈরি করে ফেলেছে, চীন এখন অনেক উন্নত মানের রোবট তৈরি করে ফেলেছে। অর্থাৎ রোবট হলো এমন মেশিন যে মানুষের মতো সব কাজ করে এবং সে চিন্তা ভাবনাও করতে পারে। এবং এমনও শোনা যাচ্ছে অনেকে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসেবে অনেক উন্নত দেশে এই রোবটকে বেছে নিচ্ছেন। সে এক অন্য মজার কাণ্ড। কিন্তু অফিস কাছারিতে অনেক রোবট এসে যাচ্ছে। তাহলে একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি শেষ করব, যেটা আমাকে কিছুদিন আগেই একটি কলেজে আমাকে একজন ছাত্রী, মানে লোরেটো কলেজে আমি একটা আমন্ত্রিত বক্তৃতা করেছিলাম, কলকাতার লোরেটো কলেজে একজন ছাত্রী প্রশ্ন করেছিল যে স্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আহ, অনেক চাকরি খেয়ে নেবে? ওই বক্তৃতাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ছিল না, কিন্তু সেটা সেই প্রশ্নটা সে করেছিল এবং খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের সবার মনে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলে কি চাকরি চলে যাবে, বা সব ক্ষেত্রেই চাকরি। একটা পরিসংখ্যান দিয়ে আমি শেষ করব। একটা পরিসংখ্যানে বলছে, আহ, এটা আমেরিকার ফোর্বস ম্যাগাজিনের একটা পরিসংখ্যান, তারা বলছে যে হ্যাঁ, অনেক চাকরি খেয়ে নেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রায় 800 মিলিয়ন চাকরি খেয়ে নেবে, দরকার হবে, মানুষের আর দরকার নেই। কিন্তু সে 1300 মিলিয়ন চাকরির সৃষ্টি করে, অর্থাৎ 500 মিলিয়ন বেশি চাকরির সে সৃষ্টি করে। একটা সময় যখন কম্পিউটার এসেছিল তখনও এই প্রশ্নটা উঠেছিল যে কম্পিউটার কি মানুষকে সরিয়ে দেবে, মানুষের চাকরি কি কম্পিউটার খেয়ে নেবে? আমরা এখন দেখতে পাচ্ছি কম্পিউটার অনেক নতুন চাকরির সৃষ্টি করেছে, অনেক সব, প্রায় সব ক্ষেত্রে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঠিক সেটাই করবে। অনেক চাকরি চলে যাবে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি পরিসংখ্যান দিলাম, প্রায় 800 মিলিয়ন সারা বিশ্বে চাকরি চলে যেতে পারে, কিন্তু 1300 মিলিয়ন চাকরির সৃষ্টি হবে, অর্থাৎ 500 মিলিয়ন চাকরি বেশি। ফলে খুব ভয়ের কিছু নেই, আর উন্নত প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে। উন্নত প্রযুক্তিকে অ্যাভয়েড করাটা কোনো কাজের কথা নয়। উন্নত প্রযুক্তি আমাদের সবসময় উন্নত প্রযুক্তির সাথে চলতে হবে। আমাদের মানুষের সভ্যতার ইতিহাসই তাই। একটা সময় গরুর গাড়ি ঘোড়ার গাড়ির বদলে স্টিম ইঞ্জিন এসেছে। আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমি চাই বা না চাই, আমার জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে পড়েছে, ঢুকে পড়বে। এবং সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক রাজনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে পড়েছে, আরো বেশি মাত্রায় ঢুকে পড়বে। সেই জন্য আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে অনেক বেশি মাত্রায় প্রভাবিত হয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। শোনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছে, যদি একটু বলতেন। আপনি একটু আগে বললেন যে
রোবট এলে অনেক চাকরি আর কি হবে, অনেকের আর কি প্রায় 13 মিলিয়ন। তো সেক্ষেত্রে স্যার মানে যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তাদের কিভাবে চাকরি হবে এক্ষেত্রে, মানে তারা তো আর ইঞ্জিনিয়ারিং বা পড়াশোনা করবে মানে করেনি। তো সেক্ষেত্রে তাদের কিভাবে, যদি এটা একটু আর কি বলতেন। হ্যাঁ, এটাও খুব ভালো প্রশ্ন। না, এটা মানে এই নয় যে শুধু ইঞ্জিনিয়ারিং এর লোকজনই চাকরি পাবে। দেখো, তুমি কম্পিউটারের উদাহরণ দিয়েই দেখো, আজকে সোশ্যাল সায়েন্সের লোকজনও কিন্তু কম্পিউটারের ব্যবহারের মাধ্যমে তারা অনেক কিছু করছেন বা করতে পারছেন, অনেক চাকরি তারা পাচ্ছেন। আমি তোমাকে একটা উদাহরণ দিই। যেমন লিটারেচার বা সোশ্যাল সায়েন্সের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায়, শুধু সংবাদপত্রে নয়, বিভিন্ন বড় বড় পাবলিশিং হাউস, তারা কিন্তু এই কম্পিউটার জানা লোকজন, একটু ইংরেজি জানলেও ভালো, তারা কিন্তু এডিটারের কাজ পাচ্ছে, সম্পাদকের কাজ। তোমরা জানো যে বড় বড় পাবলিশিং হাউস তারা অনেক সম্পাদকের চাকরি তারা রাখেন, এডিটার, যারা কোনো লেখাকে এডিট করে। ধরা যাক আমি সেখানে কোনো একটা লেখা দিলাম, আমি বা যে কেউ, অক্সফোর্ড হোক, কেমব্রিজ হোক, পেঙ্গুইন হোক, কি হারপার কলিন্স হোক, আমি পাবলিশিং ওয়ার্ল্ড থেকে উদাহরণ দিচ্ছি, সেই লেখাটাকে কম্পিউটারে ফেলে দেখছেন কিন্তু এই এডিটার। কিন্তু প্রশ্ন উঠছে, আগামী দিনে কি এই কাজটাও কি করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এই এডিটারের কাজটাও, এডিটারের চাকরিও কি চলে যাবে? না, সেটা যাবে না। যাবে না এই কারণে যে নতুন যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু হিউম্যান ব্রেন এখনো যেভাবে করতে সক্ষম, ওই রোবটকে সেইভাবে ডেটা না দিলে সে করতে পারবে না। আমি একটা এক্সাম্পল দিই। যেমন সম্প্রতি চ্যাট জিপিটিতে একজন ওরকম ইঞ্জিনিয়ারিং, আমি দুটো এক্সাম্পল দেবো, একটা ইঞ্জিনিয়ারিং থেকে, একটা সোশ্যাল সায়েন্স থেকে। চ্যাট জিপিটির একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী তার পরীক্ষার আগে খুব জটিল একটা অঙ্ক সে পারছে না, অনেক দিন ধরে পারছে না, এদিকে তার বিশ্ববিদ্যালয় বন্ধ, কেননা স্টাডি লিভে আছে। তখন তাকে তার বন্ধু বলল, তুই চ্যাট জিপিটি কে বল না এই অঙ্কটা করে দিতে। সে বললো, হ্যাঁ ঠিক বলেছিস, সেটা তো আমার মাথায় আসেনি। সে চ্যাট জিপিটি কে ওই অঙ্কটা দিল, খুবই জটিল অঙ্ক, খুব হায়ার ম্যাথস। চ্যাট জিপিটি সেটা করতে পারে। আবার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও বলি যে এরকম একটা চিঠি, ধরা যাক একটা দরখাস্ত বা একটা এসে লেখার জন্য, খুব উন্নত মানের একটা এসে, কোনো বিষয়ের ওপর একটা এসে লিখতে হয়, ধরা যাক ইন্টারন্যাশনাল রিলেশনস কি ল, ক্রিমিনাল ল এর ওপর একটা এসে লিখতে হয়। সেটা যদি কম্পিউটারকে ঠিকঠাক ফিড না করা যায়, এখন অব্দি যা অবস্থা, সে কিন্তু সেটা লিখে উঠতে পারবে না এখন অব্দি। এবার ভবিষ্যতে সে পারবে কিনা, সে পরিকল্পনা করে, সেটা নির্ভর করবে তার কাছে কত তথ্য আসছে। মানে তার কাছে নানা রকম তথ্য এলে সেই সেই তথ্যগুলো অ্যানালাইজ করে, কাটছাট করে, গ্রহণ বর্জনের মাধ্যমে সে পারবে হয়তো। আবার এই যে চাকরিগুলো সৃষ্টি হবে, এই রোবোটিক্সের চাকরি বলো বা ইন্টেলিজেন্সের, ইন্টেলিজেন্সটা তো শুধু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সীমাবদ্ধ না। বেসিক ইন্টেলিজেন্স যে কোনো মানুষের থাকতে পারে। একজন কৃষকের থেকেও সেই ইন্টেলিজেন্সটা কাজে লাগতে পারে। একজন কৃষকের যে কৃষি সম্পর্কে যে জ্ঞান, সেটা আগামী দিনে সাহায্য করবে। সেখানে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের চেয়ে একজন কৃষকের বা একজন কৃষিবিদ্যায় পারদর্শী যে, তার জ্ঞানটা অনেক বেশি সাহায্যে আসবে। ফলে সোশ্যাল সায়েন্স বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবেতেই কিন্তু এই মানুষের বুদ্ধিটা লাগবে। কেন লাগবে? মানুষের বুদ্ধিই কিন্তু কম্পিউটারকে ফিড করবে, খাবার যোগান দেবে, তবেই কম্পিউটার কাজ করতে পারে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন অধ্যাপক নবীন দাস করেছেন। আহ, স্যারের বক্তব্য স্ক্রিনে ভেসে উঠছে, এটাও কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স?
হ্যাঁ, কিছুটা তো বলতেই পারো। আহ, কিছুটা তো বলতেই পারো। এই যা যা বলা হচ্ছে সেইগুলো স্ক্রিনে ভেসে উঠছে, আমি দেখিনি ঠিক কিভাবে উঠছে। তো সেটা তো হচ্ছে, আজকাল এরকম অনেক সফটওয়্যার তো হয়ে গেছে, যদিও যে তাকে আমি যা বলছি সে টাইপ করে দিচ্ছে, এরকম সফটওয়্যার তো আমরা অনেক দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে যারা ধরো যারা দৃষ্টিহীন, তারা এইভাবে পড়াশোনা অনেকে করতে পারছেন, যে মুখে বলে ধরো কোনো তাকে একটা কোনো পেপার তৈরি করতে হবে, কোনো পেপার লিখতে হবে, দৃষ্টিহীন শিক্ষক, দৃষ্টিহীন অধ্যাপক, তিনি কম্পিউটারকে তখন বলে দিচ্ছেন মুখে মুখে, কম্পিউটার সেটা টাইপ করে দিচ্ছে। তখন সে তার বন্ধু বান্ধব হোক, পরিবারের লোকজন হোক, তারা সেটাকে প্রিন্ট আউট নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে, ফলে এটাও এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা প্রাথমিক ধাপ, যেটা আমি বলেছি ন্যারো ইন্টেলিজেন্স, শুরুতে যেটা বলেছি, সেটা এটা হচ্ছে এএনআই। এই প্রশ্নটা অন্য একজন করেছেন। হোয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট ইন ন্যাশনাল সিকিউরিটি? হ্যাঁ, এটা নিয়ে আমি আলোচনা করেছি যে হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন ন্যাশনাল সিকিউরিটি। তো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেননা ন্যাশনাল সিকিউরিটি, the concept of national security will change drastically, dramatically. I talked about surveillance system, I talked about espionage, I talked about stealth weapons, অর্থাৎ যে গুপ্তচর বৃত্তি, যে নজরদারি, সেগুলো জাতীয় নিরাপত্তার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেবে। ড্রোন, এমন মানে ড্রোন তৈরি হয়ে গেছে, ড্রোনের ভেতর এমন সফটওয়্যার ফিট করা আছে যে সে সব তথ্য নিয়ে নিতে পারবে অন্য দেশের থেকে। সে আকাশে উড়বে, তাকে দেখা যাবে না, এবং সে সেই তথ্যগুলো আহরণ করবে। ধরা যাক কোনো শত্রু দেশের ড্রোন ভারতের আকাশে উড়ছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। সে কিন্তু আমাদের সমস্ত তথ্য নিয়ে নিচ্ছে, তার সফটওয়্যার তার ভেতরে এমন ভাবে ফিট করা আছে। ফলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এবং এটা আজকে সব দেশই এমন ড্রোন বা স্টেলথ ওয়েপন তৈরি করেছে। আমি উত্তর কোরিয়ার উদাহরণ দিয়েছি, আমি দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়েছি, যেগুলো মারাত্মক। ফলে for national security, it is going to change everything. It is a, it will be a game changer. স্যার, ইন্টারন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এর কোনো এফেক্ট দেখা দেবে পরবর্তী সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের? হ্যাঁ, হ্যাঁ, ভীষণভাবে তারও এফেক্ট থাকবে। কেননা ওই আমি যেটা বললাম যে এমন হতে পারে যে ডিপ ফেক কোনো নেতার বক্তব্যকে এমন ভাবে বিকৃত করা হবে, হতে পারে যে যুদ্ধ লেগে যেতে পারে, সংঘর্ষ হতে পারে। এগুলো হতে শুরু করেছে অলরেডি। অর্থাৎ তিনি হয়তো যুদ্ধের কোনো থ্রেট দেননি, কিন্তু তার বক্তব্যকে এমন ভাবে বিকৃত করে দেওয়া হবে, মনে হবে তিনি সেটা বলছেন। ধরা যাক আমি এখন যেটা বলছি সেটাকে যদি পাল্টে দেওয়া হয় কোনো সফটওয়্যারের মাধ্যমে, সেটা যতটা ক্ষতিকারক হতে পারে, সে কোনো রাষ্ট্রনেতার বক্তব্যকে পাল্টে দিলে সেটা আরো বেশি ক্ষতিকারক। ফলে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও সেটা খুবই প্রভাব ফেলে। দীপ রয় প্রশ্ন করেছেন, স্যার, ইজ এডুকেশন সিস্টেম ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল গুড এনাফ ফর এআই? না, দেখো এটা উম, আমি যেটা বলেছি যে এআই এর ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে আমেরিকা এবং চীন। আমরা শুরু করেছি, এবার আমরা তো একটা বৃহৎ দেশের অঙ্গরাজ্য, পশ্চিমবঙ্গ বলো, বিহার বলো, তেলেঙ্গানা বলো। আহ এবার আমাদের দেশ কি কি নীতি গ্রহণ করছে সেগুলো অনেক ক্ষেত্রে রাজ্যকেও অনুসরণ করতে হয়। আহ রাজ্য আলাদা করে নীতি তৈরি করতেই পারে, কিন্তু দেশের যে নীতি সেগুলোকেও রাজ্যের উপর বর্তায়।
তো আমরা দেখলাম যে এই 5টা সেক্টরে নীতি আয়োগ যেগুলো আনছে, সেগুলো কিন্তু রাজ্যগুলোর ওপর বর্তাবে। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকেও এগিয়ে গিয়ে কাজ করতে হবে। যেমন এডুকেশন সেক্টরে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এডুকেশন সেক্টরে এমন একটা রিপোর্ট তোমরা হয়তো অনেকেই পড়েছো যে কেরালার একটা স্কুলে ক্লাসরুমে একজন এআই শিক্ষিকা তিনি ক্লাস নিয়েছেন। হ্যাঁ, এটা কেরালায় ঘটেছে একটি বেসরকারি স্কুল। তিনি একেবারেই মানুষের মতো তিনি ক্লাস নিয়েছেন এবং ছাত্রছাত্রীরা তাতে ভীষণ উৎফুল্ল। আম, সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে যখন ইন্টারভিউয়ার মানে সংবাদ মাধ্যম যখন জিজ্ঞাসা করেছে যে তোমাদের এই ক্লাস কেমন লাগলো, তারা বলেছে অসম্ভব ভালো। কেননা সে এতগুলো ভাষা জানে, ধরা যাক, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। সে ধরো ধরো 20টা ভাষা জানে, সেটা কোনো শিক্ষকের আমরা কেউই 20টা ভাষা বলতে পারবে। এবার সে মালায়ালাম জানে, সে হিন্দি জানে, সে বাংলা জানে, সে জার্মান জানে, সে ফ্রেঞ্চ জানে। অর্থাৎ এগুলো আস্তে আস্তে, আমি যেটা বলতে চাইছি, বিভিন্ন রাজ্যেও এর এর প্রয়োগ শুরু হচ্ছে আস্তে আস্তে। তো পশ্চিমবঙ্গ আমার ধারণা এই পথে আগামী দিনে হাঁটবে। স্যার, একটি লাস্ট প্রশ্ন। স্যার, আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কতটা ক্ষতিকারক বা কোনো এফেক্ট কি দেখা দেবে পরবর্তী সময়ে? হ্যাঁ, অবশ্যই। মানে ভালো খারাপ, মানে তুমি ক্ষতির দিকটা বলছো, ভালো দিকও আছে। ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে তো এর গুরুত্ব অসম্ভব রকম বাড়বে। প্রথম কথা, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমরা যেটা বললাম, নিউ ইকোনমিক অর্ডার একটা এসে যাবে। অর্থাৎ অনেক আহ, চাকরি, প্রথম কথা যেটা হবে, বিভিন্ন দেশে অনেক চাকরি চলে যেতে পারে, অনেক নতুন চাকরি আসতে পারে। এটা একটা দিক। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অনেক স্ট্রিমলাইন্ড হয়ে যাবে, অনেক, আমি বলবো পুরো অনলাইন ভিত্তিক এবং ত্বরান্বিত হবে। এখন আমি একটা উদাহরণ দিই। এখন আন্তর্জাতিক বাণিজ্য এখনো কারেন্সি নির্ভর, অর্থাৎ এখনো মুদ্রা নির্ভর। সেটা ডলারই হোক, সেটা আগামী দিনে চীনের মুদ্রা হোক। কিন্তু ইন ফিউচার সেটা পুরোপুরি হয়ে যাবে প্লাস্টিক মানি। অর্থাৎ কোনো কারেন্সি এক্সচেঞ্জ আর হবে না। ভারত রপ্তানি করবে, সেই টাকাটাও এসে যাবে অন্যভাবে। আবার ভারত যে আমদানি করবে সেটাও এসে যাবে ওই অনলাইন। এখনই সেগুলো হচ্ছে। অর্থাৎ এছাড়াও যে বাণিজ্য, অর্থাৎ যে মাল পরিবহন, সেটার ক্ষেত্রেও একটা বিরাট পরিবর্তন আসবে। অর্থাৎ কম্পিউটার বলে দেবে যে তোমার চাহিদা কি, সেই অনুসারে ডিমান্ড অনুসারে সাপ্লাই হবে। অর্থাৎ অমুক দেশের তমুক জিনিসটা দরকার, সেটা কম্পিউটার বলে দেবে। যে বা তুমি এই জিনিসটা রপ্তানি করলে তোমার সুবিধে, সেটা কম্পিউটার তোমাকে বলে দেবে। এবং বাজারটাকে অনেকটা কন্ট্রোল করবে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা ক্ষতিকারক দিক হচ্ছে বাজার সম্পর্কে অনেক গুজব ছড়াবে, অনেক উল্টোপাল্টা তথ্য আসবে, সেটা ক্ষতিকারক দিক। হ্যাঁ, বলা হবে যে, ধরা যাক যে অমুক দেশ বাজারকে এইভাবে কন্ট্রোল করতে চাইছে, সে হয়তো সেটা চাইছে না। সেগুলো ক্ষতিকারক দিক হবে, তা থেকে আবার সংঘর্ষ হতে পারে, যুদ্ধ হতে পারে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবটা আন্তর্জাতিক বাণিজ্যে খুব বেশি করে থাকবে। স্যার, আরেকটি প্রশ্ন এসেছে। এটাই তাহলে শেষ নিচ্ছি, যদি আপনি অনুমতি দেন। তা এর আর্টিফিশিয়াল পরেও যদি একটা দুটো ইন্টেলিজেন্স থাকে রিসার্চ। নিতে পারো। হ্যাঁ, এটা যদি শেষ আচ্ছা, হয় রিসার্চ ক্ষতি স্কলারদের নেই, এর পরেও ক্ষেত্রে। যদি একটা দুটো থাকে নিতে পারো। হ্যাঁ, বল। আচ্ছা, হ্যাঁ স্যার, এই এআই রিসার্চ স্কলারদের ক্ষেত্রে কোনোদিন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে? হ্যাঁ, এটা তো শুরুই, বিপ্লব আমি তো সর্দার বললাম প্রশ্ন ওই। করেছে। হ্যাঁ, হ্যাঁ, যে এই যে প্লেগিয়ারিজম, একটা সফটওয়্যারের কথা আমি বলেছি। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে অবশ্যই নয়,
রিসার্চ স্কলারদের ক্ষেত্রে আজকাল তারা যে চ্যাপ্টার তৈরি করছেন, গবেষণার ক্ষেত্রে যে চ্যাপ্টার লিখছেন, সেটা কিন্তু ওই সফটওয়্যারে ফেলা হচ্ছে, বা তার যে থিসিসটা তিনি জমা দিচ্ছেন সবচেয়ে আগে সেটা ওই প্লেগিয়ারিজম সফটওয়্যারে ফেলা হচ্ছে। এটা একটা উদাহরণ। এবং সেখানে সে কোথাও থেকে নকল করেছে কিনা সেগুলো ধরা হচ্ছে, দিয়ে তাকে সংশোধন করতে বলা হচ্ছে। এটা একটা উদাহরণ। আরেকটা হচ্ছে যেটা পজিটিভ সাইড, প্রচুর তথ্য সে পাচ্ছে। আমরা যখন গবেষণা করেছি, তোমাকে একটা উদাহরণ দিই, আমাদের এই লাইব্রেরি থেকে সেই লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে সেই লাইব্রেরি ছুটে বেড়াতে হতো। এখন ঘরে বসেই অনেক তথ্য আমরা কম্পিউটারের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এটা গবেষকদের একটা বিরাট সুবিধে হয়েছে অলরেডি। তাকে 25টা লাইব্রেরিতে ঘুরতে হচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে একটা কম্পিউটারের সামনে বসে সে সব তথ্য পেয়ে যাচ্ছে। এটা তো একটা বিরাট সুবিধে। আবার অসুবিধের দিক হচ্ছে যে সে ওই যেটা বললাম, যে যদি কোনো নকল করে, যদি কোনো টোকে, যেটা আগে অনেক হয়েছে, ধরতেও পারেনি লোকজন, অনেক চাকরিও গেছে, অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরও চাকরি গেছে, বা তার এগেনস্টে তদন্ত শুরু হয়েছে। 10 বছর পরে দেখা গেল তিনি টুকেছেন, তো সেটা তখন ধরা যায়নি। আজকে কিন্তু ওই প্লাগিয়ারিজম সফটওয়্যারে ফেললে মুহূর্তের মধ্যে বলে দেবে যে কোথা থেকে টুকেছে। ফলে সুবিধে অসুবিধে দুটোই আছে গবেষণার ক্ষেত্রে, রিসার্চ স্কলার ক্ষেত্রে। স্যার, আরেকটি প্রশ্ন এসেছে, সঞ্জয় পরামানিক করেছেন। স্বল্প তীব্রতা সম্পন্ন সংঘর্ষে এলআইসি দেখা যায় যে আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত মহাশক্তিশালী রাষ্ট্র খুব সহজে প্রথাগত অস্ত্রশস্ত্র সজ্জিত সেনাকে পরাজিত, কিন্তু অভ্যন্তরীণ পরিস্থিতিকে নিজের দখলে আনার জন্য বিভিন্ন এগিয়ে সমস্যার সম্মুখীন। কারণ প্রথাগত অস্ত্রশস্ত্রের সভ্যতার রাষ্ট্র গরিলা যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে। এক্ষেত্রে এআই কিভাবে ক্ষমতাশালী দেশটি গ্রাউন্ড লেভেল দখল করার জন্য সাহায্য করবে? আহ, ভালো প্রশ্ন। আমি আগেই বলেছি যে এআই পুরো পাল্টে দেবে ব্যাপারটা। এবং পুতিন যেটা বলেছেন, যেটা পুতিনের দেশ অতটা এগোতে পারেনি এআই তে, কিন্তু পুতিন ব্যাপারটা সঠিকভাবেই 2017-তে বলেছিলেন যে যারা এআই কন্ট্রোল করবে তারা বিশ্বকে শাসন করবে। এবং তুমি যে প্রশ্ন করেছো যে প্রথাগত যুদ্ধের দিন কিন্তু ক্রমশ শেষ হয়ে আসছে, আমি যেটা বলেইছি যে আমার 5 লক্ষ সৈনিক আছে, সেটা এখনো তার গুরুত্ব কমে যায়নি, কিন্তু আগামী দিনে 5 লক্ষ সৈনিকের বিরুদ্ধে 5,000 স্টেলথ ওয়েপনই যথেষ্ট। অর্থাৎ গোপন অস্ত্র 5,000 থাকলেই 5 লক্ষ সৈনিককে সে মেরে ফেলবে। এটা একটা এক্সাম্পল। স্টেলথ ওয়েপন কিন্তু খুব চিন্তার বিষয়, এবং উন্নত দেশগুলো এই স্টেলথ ওয়েপনের ব্যবহার শুরু করে দিয়েছে। এবং এই প্রথাগত যুদ্ধের এখনই আমরা দেখতে পাচ্ছি যে প্রথাগত যুদ্ধ কিন্তু, অর্থাৎ আজকে সরাসরি সৈন্য ঢুকে এখনো যাচ্ছে এলাকা দখলের জন্য, কিন্তু অনেক যুদ্ধটাই হচ্ছে সাইবার ওয়ার। বেশিরভাগ যুদ্ধটাই হচ্ছে, সেটা তুমি প্যালেস্টাইনেই বলো, ইউক্রেনেই বলো, সেটা কিন্তু অনেকটাই সাইবার ওয়ার হচ্ছে। সৈন্য এখনো যাচ্ছে। এমন নয় যে সৈন্য একেবারে থাকবে না, সোলজার থাকবে না, কিন্তু এমন অটোমেটেড ওয়েপন আসবে, স্বয়ংক্রিয় এমন অস্ত্র শস্ত্র এসে যাবে, সেগুলো অলরেডি এসে গেছে, যাদের প্রভাব কিন্তু সাংঘাতিক হবে। এবং যুদ্ধের আগে তোমাকে সবচেয়ে আগে ভাবতে হবে যে আমার সাইবার সিস্টেমটাকে ঠিক রাখতে হবে। আজকে দেশগুলো চেষ্টা করছে যুদ্ধের আগেই তোমার কম্পিউটার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। কম্পিউটার ব্যবস্থা ধ্বংস হলে তুমি যুদ্ধে হারতে বাধ্য কোনো দেশ। সেই যুদ্ধে চলে গেল, তার কম্পিউটার ব্যবস্থা পুরো অকেজো যদি হয়ে যায়, সে কোনো যুদ্ধে জিততে পারবে না, কোনো সংঘর্ষে সে জিততে পারবে না। ফলে এ থেকেই বোঝা যায় যে এর গুরুত্ব কতটা। স্যার, আমার একটি প্রশ্ন আছে। সেটা হচ্ছে স্যার, এই এআই এর ফলে
সাইবার ক্রাইমের প্রবণতা কি বেড়ে যেতে পারে পরবর্তী সময়ে? হ্যাঁ, অবশ্যই বাড়তেও পারে, আবার সাইবার ক্রাইমকে ধরার জন্য এআই কে কাজে লাগাতে হয়। সাইবার ক্রাইম তো বাড়তেই পারে, অলরেডি সাইবার ক্রাইম আমরা দেখছি প্রচুর বেড়ে গেছে। আবার সাইবার ক্রাইমকে ধরে ফেলতেও কিন্তু এআই কেই লাগবে আমাদের। যে অমুক জায়গা থেকে তমুক ফ্রডের একটা, ব্যাংকিং ফ্রডের একটা চেষ্টা হচ্ছে, সেটা আমরা ধরে ফেলছি অনেক সময় যদি আমার সাইবার সিস্টেম যথেষ্ট উন্নত হয়। যে নাইজেরিয়া থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হলো, ধরা যাক, একটা আমি উদাহরণ দিলাম, কি অমুক দেশ থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়া হলো, কেউ একটা ফাঁকা করে, সেটা ধরছেও কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ ফ্রড ডিটেকশনও কিন্তু এআই এর একটা বিরাট সাফল্য। ক্রাইমও যেমন হবে, ক্রাইমকে ডিটেক্ট করা সেটাও কিন্তু এআই করবে। থ্যাংক ইউ স্যার। আহ খুব সুন্দরভাবে আজকের আলোচনাটি করলেন এবং খুবই একটা নতুন একটা টপিক। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলের ভালো লেগেছে আজকের আলোচনাটি। আহ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।